নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মিলে একসাথে চোখ রাখছি খবরে। ধান সহ 14টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। বুধবারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এক্ষেত্রে দেওয়া হয়েছে অনুমোদন। ধান, তুলা, সয়াবিন এবং অড়হর সহ 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ধানের নতুন এমএসপি 2369 টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্ববর্তী এমএসপির চেয়ে 69 টাকা বেশি বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন এমএসপি সরকারের ওপর 2,07,000 কোটি টাকার বোঝা চাপাবে, যা আগের ফসল মরশুমের তুলনায় 7,000 কোটি টাকা বেশি। आप सब जानते हैं कि खरीफ की फसल में जिस तरह से पिछले 10-11 वर्षों में मैसिव वृद्धि की गई है एमएसपी की, उसी कड़ी में सीएसीपी की रिपोर्ट पर 2025-26 के खरीफ मार्केटिंग सीजन के लिए आज कैबिनेट में एमएसपी अप्रूव हुआ है। और जैसा कि प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने प्रतिबद्धता दिखाई है किसानों को उनकी कॉस्ट के ऊपर 50% मिनिमम मार्जिन किया है, तो जितने भी क्रॉप्स हैं हर एक क्रॉप के लिए कॉस्ट से 50% अधिक, कॉस्ट प्लस 50%, इस चीज का ध्यान रखें। 2025-26 অর্থবর্ষের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের সুদ ভর্তুকি প্রকল্প অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এক্ষেত্রে পরবর্তী 2025-26 অর্থ বছরের জন্য সুদে ভর্তুকি প্রকল্প অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য নির্ধারণ করা হয়েছে প্রয়োজনীয় তহবিলও। কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসির মাধ্যমে কৃষকদের কম সুদে ঋণ প্রদানের জন্য এই প্রকল্পটি। কেসিসি থেকে 7% সুদে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন কৃষকরা, যেখানে 1.5% সুদের ভর্তুকি পায় ব্যাংকগুলো। যে কৃষকরা সময় মতো ঋণ পরিশোধ করেন তারা 3% পর্যন্ত ভর্তুকি পান, অর্থাৎ তাদের সুদের হার নেমে আসে মাত্র 4%। পশুপালন বা মাছ চাষের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। सेकेंड वो है इंटरेस्ट सबवेंशन स्कीम। आप सब जानते हैं कि किसान क्रेडिट कार्ड जब श्रद्धेय अटल जी प्रधानमंत्री थे तब इंट्रोड्यूस हुआ था। उसके कारण किसानों को वर्किंग कैपिटल मिलना बहुत आसान हुआ। आराम से बहुत ही किसी भी फाइनेंशियल इंस्टीट्यूशन में, बैंक में, कोऑपरेटिव बैंक में, इनमें सब में जाके एक आसानी से लोन मिले, आसानी से वर्किंग कैपिटल मिले, वो व्यवस्था बनी। और उसके कारण बड़ी मात्रा में किसान जो एक इनफॉर्मल सेक्टर था क्रेडिट का, उनके चंगुल से बाहर आया। और इंटरेस्ट सबवेंशन स्कीम के जरिए से किसानों की कॉस्ट ऑफ वर्किंग कैपिटल को कम किया गया है। द कॉस्ट ऑफ वर्किंग कैपिटल हैज बीन रिड्यूस्ड बाय हैविंग दिस इंटरेस्ट सबवेंशन स्कीम। इफेक्टिवली 4% पर 2 लाख रुपए तक का लोन मिले, किसानों को कैपिटल मिले, वो ध्यान रखा गया इस स्कीम में। 7% नॉमिनल रेट है, उसमें 1.5% सबवेंशन है और 3% है प्रॉम्प्ट रीपेमेंट इंसेंटिव। इफेक्टिवली जो निकला है उसमें यह है कि करीब करीब 4% पे किसानों को 2 लाख रुपए तक का लोन मिलता है। মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে ভারতীয় রেলের 2টি মাল্টি ট্রেকিং প্রকল্প অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অন্ধ্রপ্রদেশের বাদওয়েল নেল্লোরের মধ্যে 4 লেনের মহাসড়কেরও অনুমোদন দেওয়া হয়েছে বুধবার আয়োজিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চীনের সহযোগিতায় লালমনিরহাটে বিমানবন্দর তৈরি করার ঢাকা সিদ্ধান্তের পরপরই কৈলাসহরে পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর তোড়জোড় শুরু করে দিয়েছে নতুন দিল্লি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এএআই এর প্রতিনিধি দল।
লালমনিরহাটের দীর্ঘদিন পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ঢাকার এই পদক্ষেপের বিরুদ্ধে ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দরটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ঊনকোটি জেলার কৈলাসহরে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দরটি পরিচালনার বিষয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাও। সম্প্রতি নয়াদিল্লি সফরকালে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করে কৈলাসহর বিমানবন্দর দ্রুত চালু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী কিরণ রিজিজুকেও এ বিষয়ে পদক্ষেপ নেবার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরপরে প্রয়োজনীয় সমীক্ষার জন্য কৈলাসহরে বিমানবন্দর পরিদর্শন করেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে একটি প্রতিনিধি দল। সার্বিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাও করেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালু করার প্রক্রিয়ায় চীনের সম্পৃক্ততা রয়েছে, নিরাপত্তাজনিত হুমকি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর থেকে 135 কিলোমিটার দূরে অবস্থিত লালমনিরহাট বিমানবন্দরটি সেনাবাহিনী পুনরায় সক্রিয় করছে বলে ঢাকার পদক্ষেপের বিরুদ্ধে ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দরটি সক্রিয় করার উদ্যোগ নিয়েছে নয়া দিল্লি। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির জন্য এই বেসামরিক বিমানবন্দরটি পুনর্জীবিত করার পরিকল্পনা করা হচ্ছে, যা সামরিক উদ্দেশ্য ব্যবহার করা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। চীনের একটি প্রতিনিধি দল লালমনিরহাট এলাকা পরিদর্শন করেছে বলে জানিয়েছিলেন বাংলাদেশের সামরিক অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। এরপরে এই ক্ষেত্রে অতি মাত্রায় সতর্ক হয়ে উঠেছে নয়াদিল্লি। লালমনিরহাটে বিমানবন্দর স্থাপনের যদি পিপলস লিবারেশন আর্মি জড়িত হয়, তাহলে এর অর্থ হবে সেখানে যুদ্ধ বিমান, রাডার এবং নজরদারি সরঞ্জাম সহ তার সামরিক সরঞ্জাম স্থাপন করতে পারে চীন। এর পরপরই কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে নতুন দিল্লি। 1971 সালে বাংলাদেশ গঠনের সময় ভারত পাকিস্তান যুদ্ধের সময় কৈলাসহর বিমানবন্দরটি শেষবার ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী। মিশন এবং নজরদারি পরিচালনার জন্য এই ঘাঁটিটি ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর অপারেশনাল কমান্ডের অধীনে বাংলাদেশের প্রথম প্রতিরোধ বিমান ইউনিট কিলো ফ্লাইটের উদ্বোধনী মিশনের জন্য ব্যবহার করা হয়েছিল এই ঘাঁটিটি। কৈলাসহরের এই বিমান ঘাঁটি থেকেই কানাডার নির্মিত একটি DHC-3 অটার এবং একটি ফরাসি পরিকল্পিত অ্যালোয়েড 2 হেলিকপ্টার ব্যবহার করে হিট অ্যান্ড রান অপারেশন পরিচালনা করেছিল কিলো ফ্লাইট দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী পেনশন কমিউটেশনের অর্থ রাশি 128 মাসের মধ্যে শেষ করবার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানালো গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। ক্ষেত্রে বকেয়া 22% ডিএ ট্রিগার রিলিজ করার দাবিও জানালো পেনশনার্স অ্যাসোসিয়েশন। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী পেনশন কমিউটেশনের অর্থ কিস্তি 128 মাসের মধ্যে শেষ করছে কেন্দ্রীয় সরকার। অথচ এই ক্ষেত্রে ব্যতিক্রম ত্রিপুরা। এক্ষেত্রে 180 মাস পর্যন্ত পেনশন কমিউটেশনের অর্থ কিস্তি আদায় করছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য 128 মাস পর্যন্ত কমিউটেশনের সময়সীমা লাগু করার দাবি জানিয়েছেন গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। আমরা একটা খুব জরুরি দাবি আমরা রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়েছি যে আমরা রিটায়ারমেন্টে যাওয়ার পর কমিউটেশন যে অর্থ পায় সেটাকে 15 বছরে কেটে নেওয়া হয়। আমরা বলেছি যে এটা বেশি কাটা হচ্ছে, এতে পেনশনার ও পারিবারিক পেনশনাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটাকে 12 বছরের দাবি আমরা করেছিলাম এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের একটা কেস হয়েছিল এবং আপনারা শুনেছেন, পত্রপত্রিকাতে দেখেছেন যে মাননীয় সুপ্রিম কোর্ট সেখানে বলেছেন 128 মাসের মধ্যে এই কমিউটেশন কাটা শেষ করতে হবে এবং 128 মাসের পরে পূর্ণ পেনশন প্রত্যেকে পেনশনার ও পারিবারিক পেনশনাররা যাতে পায় সে বিষয়ে সেখানে নির্দেশ দেওয়ার জন্য। সেটাও আমরা রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়েছি এবং সুপ্রিম কোর্টের রায়ও রাজ্য সরকারের দৃষ্টিতে রয়েছে, কিন্তু তার এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এই বিষয়ে আমাদের পেনশনার এবং পারিবারিক পেনশনারদের মধ্যে একটা এখানে ক্ষোভ রয়েছে এবং তারা অবিলম্বে সেটা যেন দূর করা হয় এবং 128 মাসের কমিউটেশন যেন কাটা কমপ্লিট করা হয় এবং সেটার জন্য বলা হয়। বুধবার রামনগরে আয়োজিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় অবিলম্বে বকেয়া 22% মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ রিলিজ করার দাবি জানিয়েছেন পেনশনার্স অ্যাসোসিয়েশন। জিনিসের দাম বাড়ছে,
এবং সেখানে আমাদের ডিএ বা ডিআর বৃদ্ধি হওয়ার কথা আমরা লক্ষ্য করছি। আমাদের এখনো 22% ডিআর আমরা এখনো পাচ্ছি না, বকেয়া, দীর্ঘদিনের বকেয়া। এটার জন্য বারবার আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছি এবং রাজ্য সরকারকে আমাদের বক্তব্য সেখানে বলার চেষ্টা আমরা করেছি, কিন্তু সেই বকেয়া সেখানে পূরণ করা হয়নি। আমরা লক্ষ্য করে ন্যূনতম 9,000 টাকা মাসিক পেনশন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের পেনশনাররা। এই ক্ষেত্রে 1,000 টাকা কম পাচ্ছেন রাজ্য সরকারের পেনশন ভোগীরা বলে জানিয়েছে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। অবিলম্বে 8ম বেতন কমিশন গঠন করার অ্যাসোসিয়েশন পেনশনারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ষোড়শ অর্থ কমিশনের কাছে মেমোরেন্ডাম জমা চাইলে এই ক্ষেত্রে অর্থ কমিশনের পক্ষ থেকে কোনো সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ত্রিপুরা গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গোটা দেশের পাশাপাশি রাজ্য ও সংগঠনকে শক্তিশালী এবং প্রসারিত করার জন্য সচেষ্ট রয়েছে কংগ্রেস বলে দাবি করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সর্বভারতীয় ক্ষেত্রে আদিবাসী, দলিত সহ সাধারণ মানুষকে একত্রিত করে প্রধান বিরোধী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে কংগ্রেস বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যে রাজ্যে যেখানে বিজেপির মতো দলের বিরুদ্ধে লড়াই করে নিজেকে শক্তিশালী করছে কংগ্রেস, সেক্ষেত্রে ত্রিপুরাতেও সংগঠনকে শক্তিশালী এবং প্রসারিত করার নেওয়া হয়েছে উদ্যোগ। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক যোগদান সভায় দাবি করেন দলের সভাপতি আশিস কুমার সাহা। সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস দল আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘুদের তাদেরকে ঐক্যবদ্ধ করে যে নীতিতে সারা দেশব্যাপী আজকে বিকল্প শক্তিরূপে আত্মপ্রকাশ করছে। ভারতীয় জনতা পার্টি শাসক দলের বিরুদ্ধাচারণ করে রাজ্যে রাজ্যে লড়াইয়ের জন্য যে প্রস্তুতি ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দল শুরু করেছে, ত্রিপুরা রাজ্যেও সাংগঠনিক দিক থেকে আমরা শক্তি অর্জন করে আমরা আগামী দিন লড়াইয়ের ক্ষেত্রকে আরও বৃদ্ধি করার জন্য, প্রসারিত করার জন্য আমাদের যে প্রচেষ্টা। মণিপুরে সরকার গঠনের দাবি জানালো বিজেপি। বুধবার রাজ্যপালের কাছে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয় সরকার গঠনের দাবি। মণিপুরে আবার সরকার গঠনের তোড়জোড় শুরু করলো বিজেপি। রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হোক, এই দাবি তুলে এবার রাজ্যপালের দ্বারস্থ বিজেপি বিধায়করা। বিজেপির 8 জন সহ মোট 10 জন এনডিএ বিধায়ক মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছে গিয়ে দাবি জানিয়েছেন সরকার গঠনের। I think the one we gave, I think, has around 22 signatures. But otherwise, besides that, those who some people are not here, or this is the same paper that we gave to the Prime Minister. Same paper, basically. But everybody is by and large together in this. How many of you have gone to meet the... I think we were 10 of us, right? We were 10 of us. So, do you really think that such like you see, it will be supported from different corners of the other Of course. Everybody wants a popular government. Everybody. রাজ্যে একটি জনপ্রিয় সরকার গঠন করার জন্য এনডিএ বিধায়করা প্রস্তুত বলে জানিয়েছে বিজেপি। When do we expect the commission? You know, I think it should happen soon. I mean, we are appealing to the government, to the governor, so that we want a popular government, and we also gave in a paper where a lot of us have signed. Basically, well, I'll put it together. All the MLAs in Manipur, you know, or rather the NDA MLAs, are very interested and very keen for the sake of Manipur to have a popular government installed, and we would want the support of the public also. Because without that, you know, things can work out a little difficult. So to have a smooth and quick formation of government, we need the public also. মণিপুরে আবার সরকার গঠন করা হোক, এই দাবিতে গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মণিপুরের 21 জন বিধায়ক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল কেন্দ্রীয় সরকার। প্রায় 2 বছর ধরে অশান্ত মণিপুর। সেই আবহে বীরেন সিংহ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। অচলাবস্থা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল বিজেপিকে। রাষ্ট্রপতি শাসন জারি করে মণিপুরের অশান্ত পরিস্থিতি আপাতত মোকাবিলা করা গিয়েছে। এই পরিস্থিতিতে এখন আর রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই, আবার সেখানে গণতান্ত্রিক সরকার গঠন হোক বলে মনে করছেন এনডিএ বিধায়করা। বুধবার যারা রাজ্যপালের দ্বারস্থ হন তাদের মধ্যে বিজেপির 8 বিধায়ক ছাড়াও ছিলেন একজন এনপিপি বিধায়ক এবং একজন নির্দল বিধায়ক। 60 সদস্যের বিধানসভায় বর্তমানে 59 জন বিধায়ক রয়েছেন। এই ক্ষেত্রে একজন বিধায়কের মৃত্যুতে খালি রয়েছে একটি আসন। বিজেপি নেতৃত্বাধীন জোটে রয়েছেন
তিনজন মণিপুরী মুসলিম এবং 9 জন নাগা বিধায়ক। কংগ্রেসের 5 জন বিধায়ক রয়েছেন যারা সকলেই মেইতেই। বাকি 10 জন বিধায়ক হলেন কুকি। তাদের মধ্যে 7 জন গত নির্বাচনে জিতেছিলেন বিজেপির টিকিটে। 2 জন বিধায়ক হলেন কুকি পিপলস অ্যালায়েন্সের এবং একজন হলেন নির্দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জরুরি পরিস্থিতিতে নেতৃত্ব দিবার বার্তা দিয়ে শুরু হলো এনসিসি ক্যাডেটদের বার্ষিক প্রশিক্ষণ শিবির। 5 জুন পর্যন্ত চলবে এই শিবির। শহীদ ভগৎ সিং যুব ছাত্রাবাসে শুরু হলো এনসিসি ক্যাডেটদের বার্ষিক প্রশিক্ষণ শিবির। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনীতে যোগদানের জন্য কিভাবে প্রশিক্ষণ নিতে হয় সে সম্পর্কে প্রাথমিক ধারণার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে মাদক ব্যবহারের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এনসিসি ক্যাডেটদের এই বিষয়ে সচেতনতা শিবির আয়োজন করার জন্য দেওয়া হয় যে জরুরি পরিস্থিতিতে নেতৃত্ব দেবার গুণ বিকশিত করা হবে এই ক্যাম্পে বলে জানিয়েছে এনসিসি কর্তৃপক্ষ। और इस कैंप को अटेंड करने के दौरान ये पहली बार यहाँ पे एक मौका मिलता है उसको अपने स्कूल के अलावा बाकी एनसीसी कैडेट दूसरे इंस्टीट्यूशन में जो पढ़ रहे हैं उनके साथ इंटरेक्ट करने के लिए एकजुट होके टास्क का मौका मिलता है जिसमें डिफेंस जो टेक्निक्स है कॉम्पिटिशन्स करवाते हैं अलग अलग चीजों में, जनरल अवेयरनेस टॉपिक्स के बारे में बताते हैं और शोज ऑफ सर्विस। উল্লেখ করা যেতে পারে ভারত পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে এনসিসি ক্যাডেটদের স্বেচ্ছাসেবক হিসেবে মোতায়েন করে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের পক্ষ থেকে। এছাড়াও বোমা বিস্ফোরণ, হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট এবং হতাহতদের সরিয়ে নেওয়ার মতো বিভিন্ন জরুরি পরিস্থিতির অংশগ্রহণ এবং প্রশিক্ষণ নেবার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। শহীদ ভগৎ সিং যুব ছাত্রাবাসে চলা এনসিসি ক্যাডেটদের বার্ষিক প্রশিক্ষণ শিবির চলবে 5 জুন পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংবিধান না মানলে অভিযান প্রয়োজন, কিন্তু সংবিধান অমান্যকারীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে প্রয়োজন আলোচনা, যা করা হচ্ছে নাগাল্যান্ডে, মণিপুরে কিংবা ত্রিপুরায়। নকশাল ইস্যুতে সিপিআইএম এর বিরুদ্ধে বিজেপির অভিযোগের এই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নকশাল ইস্যুতে সমাজ এবং দেশদ্রোহিতার পক্ষ নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে বলে সিপিআইএম এর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। প্রতিক্রিয়ায় নব্য বিজেপিরা ইতিহাস জানেন না বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সংবিধান না মানলে অভিযান প্রয়োজন, কিন্তু সংবিধান অমান্যকারীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে প্রয়োজন আলোচনা, যা করা হচ্ছে নাগাল্যান্ডে, মণিপুরে কিংবা ত্রিপুরায়। এক্ষেত্রে ছত্তিশগড়ের মতো অভিযান কেন সংঘটিত করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমি ত্রিপুরাজ্য জনগণের জ্ঞাতার্থে তাদের উদ্দেশ্যই তো হলো ত্রিপুরাজ্য জনগণকে বিভ্রান্ত করা। বিবৃতি দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় স্তর থেকে এই বিবৃতির কোনো কাউন্টার করা হয়নি, ভারত সরকারের তরফ থেকে বা ছত্তিশগড় সরকার তরফ থেকেও। খুব সংক্ষেপে যে আমি বলছি ঘটনাটা কি, ছত্তিশগড়ে বিগত কয়েক দশক ধরে এই নকশালপন্থীদের উপদ্রব, জনজীবন অতিষ্ঠ, এবং তাদের এই নকশালপন্থীদের এই হামলা হুজ্জুতির প্রথম শিকার হলো আমরা বামপন্থীরা। সেখানে আমাদের ছোট্ট শক্তি, অতি ক্ষুদ্র শক্তি আমাদের, কিন্তু অন্য শক্তিগুলো সেরকমভাবে তাদের তরফ থেকে কোনো ধরনের বাধা তারা পায়নি।
নকশাল ইস্যুতে জারি করা সিপিআইএম এর বিবৃতিতে যেখানে আপত্তি জানায়নি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় সরকার, সেখানে রাজ্যের কয়েকজন বিজেপি নেতৃত্ব সিপিআইএম এর বিরুদ্ধে কুৎসা প্রচার করছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নকশালদের উপরে যে এই প্রশাসনের যে ধরনের পদক্ষেপগুলো চলছে এবং তার যে সর্বশেষ অবস্থা সে সম্পর্কে সম্প্রতি আমাদের পার্টির পলিট ব্যুরো থেকে একটা বিজ্ঞপ্তি স্টেটমেন্ট জারি করা হয়েছে। এটা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রেতে কোনো প্রতিক্রিয়া শাসক দলের তরফ থেকে বা সরকার তরফ থেকে না থাকলেও দেখা যাচ্ছে ত্রিপুরাজ্যের শাসক জোটের কয়েকজন নেতা নানা ধরনের যে ভুল তথ্য, কুৎসা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা ধরনের মন্তব্য তারা করছেন। গত সপ্তাহে কেন্দ্রীয় এবং রাজ্য নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ছত্তিশগড়ে মৃত্যু হয় ২৬ জন মাওবাদীর। একে ৩ দশকের মধ্যে বিদ্রোহের বিরুদ্ধে সবচেয়ে নির্ণায়ক অভিযান বলে অভিহিত করেছে কেন্দ্রীয় সরকার। মাওবাদীদের সঙ্গে আলোচনার আর কোনো পথ খোলা নেই বলে ৩১শে মার্চ ২০২৬ সালের মধ্যে ছত্তিশগড় থেকে মাওবাদ নির্মূল করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি পর ফিরে আসবে অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। উদীয়মান চিত্রশিল্পীদের তৃণমূল পর্যায় থেকে সামনে সারিতে উঠিয়ে আনার লক্ষ্যে চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করল কালা সংস্থা আর্ট গালা। এই চিত্রকলা প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য। বর্তমানে মোবাইল এবং নেশার কবলে পড়ে পথ হারিয়ে ফেলছে যুব সমাজ। এক্ষেত্রে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করতে পারে চিত্রকলা বলে এদিনে চিত্রকলা প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে জানালেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য। মঙ্গলবার সকালে তেলিয়ামুড়া রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এক অজ্ঞাত পরিচয় যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আনার পর কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর দুপুরের দিকে মৃত্যু হয় ওই যুবকের। কী কারণে রেল স্টেশনের সামনে অচেতন অবস্থায় পড়েছিল যুবক, এই সব প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা। ওই পাবলিক ফোন করছিলাম, হ্যাঁ, এবারে ওই ট্রেন স্টেশন গিয়া পরে সেম নই হ্যাঁ লোয়েন চার্জ কোন জায়গায় পড়ে রয়েছে? এটা ওই তেলেমরা ট্রেন স্টেশন, রেল স্টেশন তেলেমরা। নামটা নামটা আমার হ্যাঁ কথা বলতে না। কি অবস্থায় আছে? 7 দিন ধরে ভেঙে রয়েছে ব্রিজ, অথচ সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। প্রেক্ষিতে একদিকে যেমন ভোগান্তির শিকার সাধারণ মানুষ, অপরদিকে ক্ষতির সম্মুখীন যান চালকরা। ঘটনা সাবরুম মহকুমার বৈষ্ণবপুরে।
সাবরুম থেকে বৈষ্ণবপুর যাওয়া এবং বৈষ্ণবপুর থেকে সাবরুম আসার একমাত্র রাস্তাটি দিয়ে বন্ধ যান চলাচল। বৈষ্ণবপুরে ছড়ার ওপরে থাকা লোহার ব্রিজের উপর দিয়ে ভারী মালবাহী গাড়ি যাওয়ার সময় গাড়িসহ ভেঙে পড়ে বৃষ্টি, যার ফলে ওই রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে ছোট বড় যানবাহন চলাচল। এতে করে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বৈষ্ণবপুর, পূর্ব সাবরুম, মাগরুম সহ বিস্তীর্ণ এলাকার জনগণ ও গাড়ি চালকদের। সবসময় গাড়ি চালায়, অটো চালায়। তো দেখা গেল যে গত শুক্রবারে সকালবেলা ভোর 5টা সাড়ে 5টার দিকে একটা পাথর বোঝাই বড় গাড়ি ব্রিজ, বৈষ্ণবপুর সংলগ্ন যে ব্রিজ আছে লোহার ব্রিজ, এই লোহার ব্রিজের মধ্যে মানে ভেঙে পড়ে যায়। তো যার ফলে আজকে 1 সপ্তাহ ধরে দুর্ভোগ ভোগ করতেছে। এখনো পর্যন্ত এই ব্রিজ সারাইয়ের কোনো উদ্যোগ নাই। তো আমরা চাই এবং দাবি জানাই বৈষ্ণবপুর প্রশাসনের কাছে। তো এখন কি সাবরুম থেকে বৈষ্ণবপুর যাওয়া আসার কি একমাত্র রাস্তা এইটা? হ্যাঁ, একমাত্র রাস্তা এইটা, বিকল্প কোনো রাস্তা নাই। এখন কি আপনাদের গাড়ি চলাচল ওই রোডে বন্ধ আছে? বন্ধ আছে। পরিস্থিতি এমনটাই যে ব্রিজ পর্যন্ত যাবার পর এরপর আর গাড়ির পক্ষে সম্ভব হচ্ছে না ওপারে যাওয়া, জানিয়েছে সংশ্লিষ্ট যান চালকরা। বৈষ্ণবপুরের এক ব্রিজ, হ্যাঁ, কতদিন হইব? সপ্তাহখানেক। তো তোমরা এখন বৈষ্ণবপুরে তো প্রচুর গাড়ি আপ ডাউন করে, তো এখন কিভাবে যাইতে আছে বৈষ্ণবপুর? ব্রিজের এপারে গাড়ি ঠাকুন লাগে, আর ওই সাইডে যাইতাম পারে না, তো হাঁটি হাঁটি যাওয়া লাগে। ডেলি কেমন গাড়ি চলে? আগে তো গাড়ি যাওয়া আসা বেশি থাকে। একটাই মাত্র রাস্তা নাকি? হ্যাঁ, একটাই মাত্র রাস্তা। অন্য রাস্তা আসেনি বৈষ্ণবপুর যাওয়া? না, অন্য রাস্তা আর নেই। অতি দ্রুত যেন বৃষ্টি মেরামতের কাজে হাত লাগায় সরকার, তার দাবি জানিয়েছেন সাবরুম থেকে বৈষ্ণবপুর রুটের যান চালকরা। ব্রিজের কারণে ওই রাস্তা দিয়ে বন্ধ হয়ে রয়েছে গাড়ি চলাচল, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে গাড়ি চালকদের। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সাধারণও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 30 ও 31 মে কৈলাসহরে অনুষ্ঠিত হবে এসএফআই এর 21তম রাজ্য সম্মেলন। বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব। সম্মেলনে সারা রাজ্য থেকে যোগদান করবেন মোট 350 জন প্রতিনিধি, জানিয়েছে এসএফআই। নেশার বিরুদ্ধে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও এদিন সমালোচনা করে এসএফআই। এই রাজ্য নেশায় ডুবে গেছে, তাই সরকারের আমরা মনে করি রাজ্যের তরুণ প্রজন্মকে, ভাবি প্রজন্মকে রক্ষা করার প্রশ্নে নেশার বিরুদ্ধেও কার্যকরী আন্দোলন করে তুলতে হবে। এবং এই যে নেশা ব্যবসায়ী যারা শাসক দলে ছাতার তুলে নিজেদের গুজে রেখে নেশার ব্যবসা সুন্দর মতো চালানোর চেষ্টা করছে, এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি আমরা অতীত করেছি। আজকের দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি না করে এবং শ্রমিকদের নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে শ্রমিকদের সাথে টালবাহানা করে যাচ্ছে চা বাগানের মালিক কর্তৃপক্ষ। এর ফলে চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল। প্রেক্ষিতে চা বাগানের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বাগান শ্রমিকরা রাস্তা অবরোধ সহ বাগান এলাকায় বিক্ষোভ মিছিল করে বাগানে ধর্মঘট পালন করে সংশ্লিষ্ট শ্রমিকরা। ঘটনা কৈলাসহরের গোলকপুর চা বাগানে অবিলম্বে দাবি দাওয়া মিটিয়ে না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন চা বাগান শ্রমিকরা। উল্লেখ করা যেতে পারে, গোলকপুর চা বাগান সহ আরও কয়েকটি চা বাগান পরিচালনা করছে পশ্চিমবঙ্গের লক্ষ্মী টি গ্রুপ। 7 বছর ধরে আমাদের চা শ্রমিকদের পার্মানেন্ট করা হয়নি, অতি সত্বর পার্মানেন্ট করতে হবে। বিগত 7 বছর ধরে আমাদের চা শ্রমিকদের পিএফ এর আওতায় আনা হয়নি, অতি সত্বর পিএফ এ নথিভুক্ত করতে হবে। চা শ্রমিকদের অনেকগুলি স্টাফদের পোস্ট খালি আছে। চা বাগানদের ছেলে মেয়েদের মধ্যে থেকে সেই খালি জায়গা পূরণ করতে হবে। 31 মে পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল রাজ্য প্রশাসন। এক্ষেত্রে জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকার নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন।
আগামী 31শে মে পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি 30শে মে খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে লাল সতর্কতা। ভারত সরকারের আবহাওয়া অধিদপ্তর কর্তৃক 28 মে 2025 দুপুর 1:30 জারি করা বিশেষ সতর্কবার্তা অনুযায়ী 28 মে থেকে 31শে মে 2025 ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে বলে বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকার। ওড়িশা উপকূলের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে হতে পারে ভারী বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করার পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফ, টিএসআর, অগ্নি নির্বাপক ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের সতর্ক থাকার নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন। নৌকা, লাইফ জ্যাকেট এবং অন্যান্য উদ্ধার সামগ্রীর মতো সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি নদীর প্রবাহ, বাঁধ এবং জলাবদ্ধতা এলাকা পর্যবেক্ষণ করা এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করার দেওয়া হয়েছে নির্দেশ। নিচু এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে প্রয়োজনে ত্রাণ সরবরাহ শুরু করার পাশাপাশি তাৎক্ষণিক ক্ষতির মূল্যায়ন করুন এবং গৃহীত পদক্ষেপের তথ্য সহ দুপুর 2টোর মধ্যে SEOC-কে রিপোর্ট করা দেওয়া হয়েছে নির্দেশ। ধ্বংসাবশেষ অপসারণ এবং প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের রেসপন্স টিম, সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার জন্য কর্মকর্তা এবং প্রধান কর্মকর্তাদের নিযুক্ত, প্রয়োজনে উদ্ধার, ত্রাণ ইত্যাদির জন্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা অনুসারে তাৎক্ষণিকভাবে প্রয়োজন ভিত্তিক প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে এবং IMGর বর্তমানে আবহাওয়া এবং আবহাওয়া সম্পর্কিত তথ্যের প্রতি সজাগ থাকারও নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।